ট্রাফিক কন্ট্রোল রুমে এসে যাত্রীকে নিয়ে যাওয়ার জন্য ঘরমুখো মানুষের ঢল নেমেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। চাপ থাকলেও ট্রেন বাসে নেই ভোগান্তি। আরামদায়ক পরিবেশে বাড়ি যাচ্ছেন নগরবাসী, বললেন মন্ত্রী। 50টা তেল নিতে 50 টাকা পাম্পে ঘুরতে হইতেছে, না পাইতাছি তেল, না পাইতাছি যাত্রী, কিন্তু মাঝখানটা কি হইতেছে, জরিমানা দিতেছে। রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুল পাচ্ছে। তো ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। ঈদের বাড়ি ফেরার পথে বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে মাইক্রোবাস, 3 জন নিহত, আহত আরও 6। বিদেশি পরামর্শকদের মত উপেক্ষা করে সংসদে সরবরাহ করা হয় নিম্নমানের হেডফোন। এমপিদের অসন্তোষ, অনভিজ্ঞ ঠিকাদারের কারণে ভোগান্তি। কনফারেন্স হেডফোন কেনা হয়নি, এটা কেনা হয়েছে মিউজিক্যাল হেডফোন। বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিশ্ববিখ্যাত শিওর ব্র্যান্ডের হেডফোন এখানে সন্নিবেশিত করা হয়েছে। হরমুজ প্রণালীর মিসাইল সাইটে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব। প্রথমবারে হজ কাশেম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। ঈদের ছুটির দ্বিতীয় দিন আজ পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ভোর রাত থেকেই লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীদের ভিড়। ভোর 6টার প্রথম লঞ্চে যেন নির্বিঘ্নে যাত্রা করতে পারেন সেজন্য অনেকেই মাঝরাতে অবস্থান নেন সদরঘাটে। ঈদ উপলক্ষে লঞ্চের সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। যাত্রীতে পরিপূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে নৌযানগুলো। যাত্রীরা বলছেন কিছুটা কষ্ট হলেও পরিবারের সাথে ঈদ উদযাপনই স্বস্তির। এবারের ঈদ যাত্রা অন্যান্য বারের তুলনায় ভোগান্তি কম বলেও জানান তারা। এছাড়াও লঞ্চে ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই যাত্রীদের। প্রায় 3 বছর পরে বাবার বাড়ি যাচ্ছি, ছোট বাবুকে নিয়ে, এটাই আমাদের ঈদের আনন্দ। কোনো ভোগান্তি হইতেছে না, ভোগান্তি হইতেছে একদিকে যাত্রীদের হইতেছে, যাত্রী আয়সা কোনো সিট শৃঙ্খলাভাবে পাইতেছে না। দাদা দাদি আছে, নানা নানি আছে, সবার সাথে ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করবে, এই জন্য যাচ্ছি। কমলাপুর রেলওয়ে স্টেশনেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। আজ আন্তনগর ও কমিউটার ট্রেন মিলিয়ে মোট 60টি ট্রেন ছেড়ে যাবে। স্টেশন ম্যানেজার মোহাম্মদ সাজিদুল ইসলাম ব্রিফিংয়ে জানান 10টা পর্যন্ত ছেড়ে গেছে 22টি ট্রেন। সকাল থেকেই শিডিউল অনুযায়ী ঢাকা ছেড়ছে ট্রেনগুলো। বড় ধরনের কোনো বিলম্ব নেই। এখনও স্টেশনের প্ল্যাটফর্মগুলোতেও প্রবেশের ক্ষেত্রে রয়েছে কড়াকড়ি ব্যবস্থা। যাত্রা নির্বিঘ্ন করতে সজাগ আছে কর্তৃপক্ষ। পাশাপাশি ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। যাত্রীরা বলছেন স্বস্তিতেই যেতে পারছেন তারা। যাচ্ছি, কষ্ট করেই যেতে হবে, সিট পাই না, দাঁড়ায় দাঁড়ায়। অন্য সময় আমি 18-20 মিনিট বাড়িতে চলে যাই, এবার একটু দেরি করে যাচ্ছি। আমি কখন বাড়ি যাব সেই আনন্দ আমি ধরে রাখতে পারতেছি। কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ, ভবঘুরে, হকার এবং টিকিটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশ করার সুযোগ নেই। যাত্রী সাধারণকে বলবো নিজেরা প্যানিক না হয়ে ধৈর্য নিয়ে একটু ট্রেনের ভিতরে উঠবেন এবং ট্রেনের ছাদে কোনোভাবেই ভ্রমণের চেষ্টা করবেন না। এদিকে সড়কপথে অন্যান্য বারের তুলনামূলক স্বস্তির চিত্র দেখা গেছে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহন। এতে যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির ছাপ। পরিবহন সংশ্লিষ্টরা জ্বালানি তেল নিয়ে ভোগান্তির কথা জানান। বলেন ফিলিং স্টেশনগুলোতে ঘুরে ঘুরে তেল সংগ্রহ করতে হচ্ছে, এতে করে অনেক সময় লেগে যাচ্ছে তেল নিতেই। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন আরামদায়ক পরিবেশেই বাড়ি ফিরছে যাত্রীরা। গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেয়া হচ্ছে। বাস মালিকদের অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি। আরও বলেন অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেগুলো নেওয়া যাচ্ছে না
তা ঈদের পরে তেল নেওয়া নিতে হবে। 50 টাকা পাম্পে ঘুরতে হইতেছে, না পাইতাছি তেল, না পাইতাছি যাত্রী, কিন্তু মাঝখানটা কি হইতেছে, জরিমানা দিতেছি আমরা স্টাফরা। এই যে রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। তো ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। আর কেউ যদি পেয়ে না থাকেন ফুয়েল, আমি মনে করি এখন তো খুব ইজি হয়েছে, আপনি কমপ্লেন করতে পারেন। ঈদযাত্রার দ্বিতীয় দিনে মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি ছুটছে মানুষ। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কয়েক গুণ গাড়ির চাপ বেড়েছে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজগেট, বোর্ডবাজার ও চান্দানা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির ধীর গতি। তবে পরিবহন সংকট দেখিয়ে ৩-৪ গুণ বাড়তি ভাড়া আদায়ে ক্ষুব্ধ যাত্রীরা। যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, ত্রিমোর ও আশেপাশের এলাকায় বেড়েছে যানবাহনের চাপ। এতে নবীনগর চন্দ্রা মহাসড়কের ওয়ালটন কারখানা থেকে চন্দ্রা ও আশেপাশের এলাকায় যানবাহন ধীর গতিতে চলছে। অন্যদিকে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও দুর্ভোগ নেই পাটুরিয়া, দৌলতদিয়া নৌ রুটে। সকালের দিকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপ ছিল বেশি, তবে বেলা 10টার পর থেকে বাড়ে দূরপাল্লার যানবাহন। যাত্রী ও যানবাহন পারাপারে এই নৌ রুটে ছোট বড় মোট 17টি ফেরি চলাচল করছে। এদিকে সহজ করতে এবং সদরঘাটে যাত্রীদের বাড়তি চাপ কমাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতু সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে চালু হয়েছে বিশেষ লঞ্চ সার্ভিস। দ্বিতীয় দিনে ঘাট থেকে ছেড়ে গেছে 4টি লঞ্চ। সকাল 8টায় পুরভি 1 লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর সকাল 9টা থেকে 10টার মধ্যে আরও 3টি লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। আগামীকাল থেকে একই ঘাটে যাত্রী পরিবহনে যুক্ত হচ্ছে কার্নিভাল ক্রুজ সার্ভিস, যা বরিশাল ও ভোলা নৌ রুটে চলাচল করবে। তবে এই রুটে যাত্রী চাপ অনেকটাই কম। ঈদযাত্রার আরও খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই সদরঘাট থেকে যোগ দিচ্ছেন রিয়াজ রায়হান। রিয়াজ, কেমন দেখছেন সদরঘাট পরিস্থিতি? লঞ্চে যাত্রীর চাপ কেমন? দেবাশিস, আপনাকে যে জিনিস দেখানোর জন্য আসলে এতক্ষণ অপেক্ষা করছিলাম সেটি হচ্ছে একটি লঞ্চ ছেড়ে গেল। এটি মূলত এমভি ইয়াদ 7 নম্বর চলে গেল ঢাকা থেকে আমতলীর উদ্দেশ্যে। এবং এই ধরনের অন্তত এখন থেকে ভোর থেকে এখন পর্যন্ত প্রায় 43টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এখান থেকে যেহেতু বারবারই বলছিলাম যে 37 রুটে যে লঞ্চগুলো চলাচল করে, এভাবে প্রত্যেকটি লঞ্চ যে লঞ্চগুলো গিয়েছে প্রত্যেকটি লঞ্চ এই ধরনের যাত্রী বোঝাই করে নিয়ে গেছে। অর্থাৎ যাত্রীদের পরিপূর্ণ ছিল লঞ্চের একেবারে 2 থেকে 3-4 তলা পর্যন্ত যে বিশিষ্ট লঞ্চগুলো রয়েছে প্রত্যেকটি তলায় মানুষ ছিল। যদিও ছাদে যাত্রী বহনের নিষেধাজ্ঞা আছে, তবুও এই যে ঈদের সময় এটি বাড়তি চাপ সামলানোর জন্য মূলত ছাদে যাত্রী বহন করা হয় এবং ছাদগুলোতেও পরিপূর্ণ যাত্রীদের কোনো ছাদেই বাকি নেই। যে লঞ্চে ছেড়ে যাচ্ছে সেটি তো আছে। আমি যদি পাশের একটি লঞ্চে দেখাই, সেখানেও দেখা যাবে যে ছাদের উপরে যাত্রীরা অবস্থান নিয়েছেন। যেহেতু নিচে ডেকে আসলে খুব বেশি মানুষের সংকলন হয় না, সে কারণে ছাদে অবস্থান নিতে হয়। বিশেষ করে যারা একটু টানাপোড়ানে থাকেন টাকা পয়সা নিয়ে, বা হচ্ছে যারা একটু নিম্নবিত্ত বা স্বল্প আয়ের মানুষ, তারা মূলত ছাদে এবং প্রখরতাও বাড়ছে। সব মিলিয়ে নির্ঝঞ্ঝাটভাবে কোনো ধরনের ঝামেলাহীন বা ঝামেলা ছাড়াই সদরঘাট থেকে মানুষ যাচ্ছে তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বিভিন্ন গন্তব্যে। ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য। এবার মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, দূরপাল্লার বাসগুলো সময় মতো কি ছেড়ে যাচ্ছে? কি বলছেন যাত্রীরা? বাসগুলো নির্ধারিত সময়ই ছাড়ছে, তবে যাত্রীদের যে তাদের বাড়তি মনে হচ্ছে। আমি আছি মহাখালী বাস টার্মিনালে, এবং এই টার্মিনালে যে চিত্র, যে এখানে বাস কিন্তু সায়েদ দাঁড়িয়ে আছে এবং যাত্রী টানার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো তাৎক্ষণিকভাবে টিকিটও পাওয়া যাচ্ছে, যেহেতু স্বল্প দূরত্ব। এখানে ময়মনসিংহ হালুয়াঘাটের অধিকাংশ গাড়ি এই মহাখালী টার্মিনাল থেকে ছেড়ে যায়, এবং আমরা একটু কথা বলার চেষ্টা করি যে আসলে কত নিল,
450 টাকা 450 এটা রেট বলছে বলে ওনারা জানেন আপনারা জানেন কাউন্টারের রেট 450 বেশি ভাড়া নিলে জরিমানা হবে। আচ্ছা মানে তারা বলছেন যে এইটাই তাদের রেট। আমরা আরেকটু জানার চেষ্টা করি। কত দিয়ে টিকিট নিলেন? এখন নেই রে ভাই, নিতেছি 310 টাকা 314 টাকা ভাড়া। কম নিচ্ছেন কেন? কম নিতেছি 4 টাকার জন্য। আর কি করবো? আপনি টাকাটা ধরেন, 1 মিনিট ধরেন টাকাটা। 314 টাকা সরকারি চার্টের ভাড়া, ঠিক আছে? আমরা 4 টাকা ছাড় দিয়ে আপনার 310 টাকা নিতেছি। 315 টাকা ভাড়া, 310 টাকা রাখতেছে। আপনারা তো রেগুলার যান, ভাড়া কি এটাই? না, কত ভাড়া? 200 ছিল। 200 টাকা ভাড়া? না 200 টাকা ভাড়া না, সরকারি ভাড়া। কিন্তু শুনছেন যে আসলে ঈদ উপলক্ষে এই ভাড়া নিয়ে কিন্তু নানান ধরনের বক্তব্য আছে এবং এখানে যাত্রী কিন্তু বলেই দিল যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এবং এই দৃশ্যটি কম বেশি সব টার্মিনালেই আমরা দেখতে পাই। সব টার্মিনালেই কিন্তু এই দৃশ্যটি দেখতে পাই। আমরা এই যতজন যাত্রীদের সাথে কথা বলবো সবার কিন্তু একই বক্তব্য থাকবে। আমরা পরের বুলেটিনে আরও দেখানোর চেষ্টা করব যে আসলে যাত্রী এবং কাউন্টার থেকে ভাড়ার যে তফাৎটি সেটি আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। ধন্যবাদ রাপি যুক্ত হবার জন্য। এবারে সিরাজগঞ্জের হাটি কুমরুল চত্বর থেকে যুক্ত হচ্ছেন গোলাম মোস্তফা রুবেল। মহাসড়কে যান চলাচল পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, পর্যাপ্ত যান চলাচল কিন্তু করছে, অর্থাৎ ঈদ উপলক্ষে এই মহাসড়কে উত্তরবঙ্গের 16টি জেলাসহ আরও দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জায়গার সেই যানবাহন চলাচল করছে, যেখানে আজকে কিন্তু সরকার থেকে পর্যাপ্ত পরিমাণে এখানে যানবাহনের চাপ রয়েছে। পণ্যবাহী থেকে শুরু করে যাত্রীবাহী সব ধরনের এবং ব্যক্তিগত গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চাপ সকাল থেকে আমরা লক্ষ্য করছি। এবং এই মহাসড়কে মূলত যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে মূলত ইন্টারচেঞ্জ যেটি হচ্ছে সেই ইন্টারচেঞ্জের সাসেকি ইন্টারচেঞ্জের প্রকল্পে যে রয়েছে সেই প্রকল্পের কাজ চলমান রয়েছে, যেখানে ইতিমধ্যে কিন্তু গত 3 দিন আগে সাসেকি সেখানকার বগুড়া এবং রংপুর ঠাকুরগাঁও লেন যেটি রয়েছে সেই লেনটি খুলে দেওয়ার কারণে কিন্তু অনেকটা স্বস্তি ফিরেছে মূলত এই মহাসড়কে। আপনি দেখতে পারবেন যে একদম মূল যে সড়কের যে মোড়টি সেখানে আমি দাঁড়িয়ে আছি এবং যানবাহন কিন্তু পর্যাপ্ত পরিমাণ যানবাহন আসছে এবং খুবই সুন্দরভাবে কিন্তু এরা উত্তরবঙ্গে প্রবেশ করতে পারছে। তবে যাত্রীদের মাঝে কিন্তু অনেকটা অসন্তোষ রয়েছে, সেটি কিনা আসলে যাত্রীরা যেটা বলছেন যে তাদের ঢাকা থেকে যখন তারা রওনা দিচ্ছে তখন কিন্তু তাদের অনেক বাড়তি ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে, কারণ 300 টাকার ভাড়া এখানে 800, 900 এমনকি 1000 টাকাও তাদেরকে দিয়ে এই চলাচল করতে হচ্ছে। এটা কিন্তু যাত্রীদের মধ্যে অনেকটাই অসন্তোষ দেখা দিয়েছে। তবে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম থেকে শুরু করে হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক পর্যন্ত যে লেন 4টি লেন, অর্থাৎ মোট এখানে 8টি লেন মূলত রয়েছে, সেই 8টি লেনের আমাদের 13টি আন্ডারপাস রয়েছে, সেগুলো খুলে দেওয়া হয়েছে। বিধায় এবার কিন্তু আসলে তেমন কোনো যানজট লাগার সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখছি না। তবে কর্মমুখী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে ঈদ উপলক্ষে তাদের বাড়িতে ফেরার জন্য তাদের যে কার্যক্রম তারা কিন্তু সেটা করছে এবং তারা কিন্তু খুবই সুন্দরভাবে বাড়িতে এখন পর্যন্ত ফিরছে। এখন পর্যন্ত সিরাজগঞ্জে এই মহাসড়কে কোনো প্রকার যানজট কিংবা কোনো দুর্ঘটনা তা কিন্তু ঘটেনি। তবে এখানে পুলিশের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে এখানে বিশেষ করে ফিটনেসবিহীন বা গাড়ি এবং 3 চাকার যে গাড়িগুলো রয়েছে সেগুলো পাশাপাশি চলার কারণে কিছুটা তাদেরকে অনেকটা বেগ পেতে হচ্ছে, কারণ এই লক্কর চক্কর গাড়িগুলো যখন রাস্তায় নষ্ট হয়ে যায় তখন সেগুলোকে সরাতে গিয়ে তাদেরকে অনেকটাই কষ্ট করতে হয়। একই সাথে কিন্তু 3 চাকার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। অর্থাৎ 3 চাকার যানবাহনগুলো যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে কিন্তু আসলে সড়কে আরও স্বস্তি ফিরত বলে মনে করছেন এখানকার পুলিশ। দেবাশিস। রুবেল, ধন্যবাদ আপনাকে। রাজধানীর আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের ব্যবস্থা করেছে ডিএনসিসি। সেখানে একসাথে 10,000 মুসল্লি ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পারবেন। বুধবার ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ঈদের দিন নামাজ ঘিরে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রোদ বৃষ্টিতে মুসল্লিদের যাতে কোনো ভোগান্তি না হয় সে বিষয়টিও বিবেচনায় রেখে মাঠ প্রস্তুত করা হয়েছে। পুরান বাণিজ্য মেলার মাঠে সকাল 8টায় একটি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে এবার ঈদের দিন আগারগাঁয়ে গত বছরের মতো কোনো আনন্দ শোভাযাত্রা কিংবা মেলার আয়োজন করা হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। একসাথে নামাজ আদায় করতে পারবে। তারপরেও যদি আমাদের এক্সট্রা ব্যবস্থা আছে, যদি আরও জামাত আদায়ের জন্য আরও মুসল্লিরা উপস্থিত থাকে, পিছনে খোলা জায়গা আছে, সেখানে আমাদের সকল কার্পেট কিংবা ত্রিপল রেডি থাকবে।
যখন উপস্থিত থাকবে আমাদের কর্মীরা সাথে সাথে নামাজের জায়গাগুলোকে নামাজ সহকারে বিছিয়ে দেবে। সকল প্রস্তুতি ইতিমধ্যে আমরা নিয়েছি, বাকিগুলো এখন 3 দিন সময় আছে। এর মধ্যে যেগুলো টুকিটাকি আছে আমরা প্রতিদিন এখানে আসব, এসে যেখানে ঘাটতি দেখব কিংবা কোনো জায়গায় কিছু আছে কিনা সেটা আমরা ব্যবস্থা করে করব। আবারও এই যাত্রা খবর যাচ্ছে এবারে কমলাপুর রেল স্টেশনে সহকর্মী তানভীর সিদ্দিক টিপুর কাছে। টিপু, কেমন দেখছেন ট্রেনে নগরবাসী যাত্রা? কয় তারিখের ফিরতি টিকিট আজ দেয়া হচ্ছে? আগের ঘন্টায় যেমনটি বলছিলাম যে সাধারণত 10 দিন আগের যে টিকিট সেটি ট্রেনে বিক্রি করা হয়ে থাকে এবং আজও সেই 10 দিন আগের টিকিট বিক্রি করা হচ্ছে, অর্থাৎ 28 তারিখের যে টিকিট সেটি আজ পাওয়া যাচ্ছে। মূলত অনলাইনেই টিকিট বিক্রি হচ্ছে, ফলে টিকিট কেন্দ্রিক কোনো ধরনের জটলা বা যারা যাত্রীরা আছেন তাদের কোনো উপস্থিতি এখানে নেই। কিন্তু যারা ঈদ যাত্রার যে যাত্রীরা রয়েছেন তারা এখানে আছেন এবং নির্দিষ্ট সময় পর পর যে ট্রেনগুলো আছে সেই শিডিউল অনুযায়ী ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, যাত্রীরাও আসছেন এবং সেই সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ার কারণে কিন্তু খুব বেশি ভিড় আসলে আমরা এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে দেখছি না। এবং আপনি জানেন যে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 30টি ট্রেন ছেড়ে গিয়েছে এবং সব মিলিয়ে সারাদিনে স্টেশন ম্যানেজার আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে 60টি ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। ফলে যাত্রীরা কিন্তু খুব বেশি দুর্ভোগের কথা আমাদেরকে এখনো বলেননি। তারা কিছু অভিযোগ করেছেন, যেমনটি হচ্ছে তারা যে টিকিট কেটেছেন সেই টিকিটের তাদের যে নির্ধারিত বসার জায়গা সেখানে তারা অনেকে বসতে পারছেন না, এরকম কিছু অভিযোগ আমরা পেয়েছি। তবে 2-1টি ট্রেনে আমরা দেখেছি যে ট্রেনের ছাদে যাত্রীরা ভ্রমণ করেছেন, কিন্তু পরবর্তীতে সেটিও এখন আর দেখা যাচ্ছে না। এখন যে ট্রেনগুলো যাচ্ছে সেগুলোর ছাদে খুব বেশি যাত্রীদের কে বসতে দেওয়া হচ্ছে না। এবং কিছুক্ষণ আগে যখন স্টেশন ম্যানেজার আমাদেরকে ব্রিফ করছিলেন তিনিও বলেছেন যে তিনি এবং তার যে টিম রয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যাতে ছাদে কোনো যাত্রী ভ্রমণ না করে, একই সাথে যার টিকিট সে যেন সেই নির্ধারিত স্থানে বসতে পারে সেই বিষয়টিও তারা দেখবেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে যে স্ট্যান্ডিং যে টিকিট স্ট্যান্ডিং যে টিকিট থাকে সেই টিকিটের ভাড়াও অন্যান্য সময় যেমনটি থাকে তেমনটি রয়েছে বলে কিন্তু যারা যাত্রী আছেন তাদের আমাদেরকে জানিয়েছেন, অর্থাৎ ভাড়াও বাড়ানো হয়নি এমনটাই। অর্থাৎ সবকিছু মিলিয়ে একটি স্বস্তির ঈদ যাত্রা কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে দেখা যাচ্ছে। দেবাশিস, ধন্যবাদ টিপু যুক্ত হবার জন্য। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন 6 জন। সকালে বগুড়া শেরপুর উপজেলার ছন্দকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় ঈদের ছুটিতে পরিবারের সদস্যরা মিলে ঢাকা থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। ছন্দকা এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান গাড়ি চালক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে 2 যাত্রীরও মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহত বাকি 6 জন হাসপাতালে চিকিৎসাধীন। নিরাপত্তা উপদেষ্টা হত্যার বদলা নিতে এবার ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালালো ইরান। তেল আবিব, রামাত গান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় গুচ্ছ বোমাবাহী এসব মিসাইল। এর মধ্যে ট্রেন স্টেশনে হামলার প্রাণ গেছে অন্তত 2 ইসরায়েলির। অন্যদিকে ইরানের মিসাইল কেন্দ্র এবং বুশেহরের পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার বদলা নিতে মঙ্গলবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এসব মিসাইলে বহন করা হচ্ছিল ক্লাস্টার ওয়ারহেড। ইসরায়েলি আকাশসীমায় পৌঁছানোর সাথে সাথেই কার্যকারিতা শুরু করে গুচ্ছ বোমা, ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় তেল আবিব এবং রামাত গান এলাকায়। এর মধ্যে একটি স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যাতে প্রাণ যায় একাধিক ইসরায়েলির। ইরানি মিসাইল আঘাত হানার পরপরই সতর্কতা জারি করা হয় এলাকা জুড়ে, সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। এছাড়াও তেল আবিবের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ পাই, এরপর দ্রুত বাংকারে আশ্রয় নেই। আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখি।
এদিকে ইরানের বিভিন্ন এলাকাতেও ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের মিসাইল কেন্দ্রে চালানো হয় হামলা, ছোড়া হয় বাংকার ব্লাস্টার বোমা। এর পাশাপাশি ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টারকেও টার্গেট করা হয়। এর পাশাপাশি হামলা হয় বুশেহের পরমাণু কেন্দ্রেও। তবে তেহরানের দাবি হামলায় পরমাণু স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে আরব দেশগুলোর আহ্বান উপেক্ষা করেই উপসাগরীয় দেশগুলোয় হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। ইরানের একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে সৌদি আরব, ওমান এবং বাহরাইন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। চলমান যুদ্ধে প্রথমবার হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি, যা দিয়ে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ছাড়াও কাতার, কুয়েত, আমিরাত ও ইরাকের বিভিন্ন মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি, যা ট্রাকে বহনে সক্ষম মোবাইলে লঞ্চার থেকে ছোড়া যায়। ক্ষেপণাস্ত্রটির আনুমানিক পাল্লা ১,৫০০ কিলোমিটার, যা শত্রুপক্ষের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর হামলার জন্য বানানো। দামি হেডফোন, সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য। এটি দেয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা কনফারেন্সের জন্য উপযোগী হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। দুদিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে। দাবি পরিবর্তনের, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের অর্ধ কোটি টাকা। অথচ 6 মাস আগেই প্রায় 4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয় সংসদের শব্দ ব্যবস্থা। শাকির হাসানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ। বিলম্ব হয় অধিবেশন শুরুতে। আপত্তি ওঠে হেডফোন নিয়েও। আমার মাইক অন না, হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখন অকেজো। এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এত বড় একটা জিনিস ওইভাবে কানে মাথার মধ্যে লাগিয়ে রাখা আসলে এটা খুব আরামপ্রদ না আর কি। জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। 2024 সালের 5 আগস্ট এর কিছু অংশ লুটপাট হয়, যেগুলো আরেকটি প্রকল্পের মাধ্যমে পুনঃস্থাপন করা হয়। এই কাজে প্রাথমিকভাবে 23 কোটি টাকার প্রস্তাব করে গণপূর্ত বিভাগ। বিশেষজ্ঞ হিসেবে লার্স ভিডেকামকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পুরো সিস্টেম পরিবর্তন না করে শুধুমাত্র লুট হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন করে শব্দ ব্যবস্থা চালু করা সম্ভব বলে মত দেন তিনি। 3 কোটি 81 লাখ টাকা প্রস্তাব করে কাজটি পায় আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদার সৌর ব্র্যান্ডের প্রতিটি 12,500 টাকায় 428টি হেডফোন সরবরাহ করে 53.5 লাখ টাকায়। বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিশ্ববিখ্যাত শিওর ব্র্যান্ডের হেডফোন এখানে সন্নিবেশিত করা হয়েছে। এটি একটি অত্যন্ত ভালো কোয়ালিটির প্রোডাক্ট। যমুনা টেলিভিশনের সাথে কথা হয় পরামর্শক লার্স ভিডেকামের সঙ্গে। তিনি জানান সৌর ব্র্যান্ডের হেডফোন কেনার পরামর্শ দেননি, তিনি বরং কিছু নমুনা উল্লেখ করে হালকা হেডফোনের পরামর্শ দেন। দরপত্রে অংশ নেয় আরও কয়েকটি প্রতিষ্ঠান, যাদের সাউন্ড সিস্টেমে কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল। এদের বাদ দিয়ে কেন আমানত এন্টারপ্রাইজকে কাজ দেওয়া হয় তা নিয়ে আছে প্রশ্ন। আমাদের অভিজ্ঞতা কাজ আমরা হচ্ছে কি আরো বেশি, যাতে আমরা কোনো রকম কোনো মানে খুঁত না থাকে বা কোনো কাজে যদি কোনো সমস্যা না থাকে, সেটা আমরা বাইরে থেকে এক্সপার্ট নিয়েছি। তারা তো শিওরের পণ্য ইউজ করতে বলছে, তারা বলছে তাদের পণ্য হচ্ছে দুনিয়াতে বেস্ট, তারা তাদের পণ্য নিয়ে কাজ করার জন্য আমাদেরকে উৎসাহিত করছে। সাউন্ড সিস্টেম মেরামত করার পর 5-6 মাস ধরে শব্দ পরীক্ষা করা হয়েছে, তখন কোনো সমস্যা হয়নি বলে দাবি গণপূর্তের প্রকৌশলীদের। প্রোডাক্টগুলো কিন্তু তাদের মাধ্যমে নিয়ে আসি, সোল এজেন্টের মাধ্যমে নিয়ে আসি। এসব এদের সব ডকুমেন্ট, সব তথ্য, সব কাগজপত্র, ফরেন কাগজপত্র সব কিছু আমাদের কাছে আছে। 4 দশক ধরে সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন প্রকৌশলী জাহিদুর রহিম জোয়ারদার। তার প্রতিষ্ঠান 2022 সালে সংসদ ভবনের সাউন্ড সিস্টেমের পুরো কাজ করেছিল। তিনি জানান এ ধরনের কাজে দরকার অভিজ্ঞতা। টোরের কেনা হয়েছে, বাট কনফারেন্স হেডফোন কেনা হয়নি, এটা কেনা হয়েছে মিউজিকের হেডফোন। এটা অভিজ্ঞতার জন্য আমি বলবো, এটা মিস্টেকটা হয়েছে ডিউ টু এক্সপেরিয়েন্স।
এখন এই হেডফোনগুলো চেঞ্জ করে ফেললে প্রবলেম উইল বি সলভড, কারণ যেটা কনফারেন্স হেডফোন সেটা যদি লাগানো হয় দোজ আর লাইট ওয়েট এবং এটা শোনা যাবে এবং সারাউন্ডিংসের কথাও শোনা যাবে। হেডফোনগুলো পরিবর্তন করার বিষয়ে এরই মধ্যে বৈঠক হয়েছে সংসদ সচিবালয়ে। তবে সচিব কানিজ মওলা জানান এটি কবে নাগাদ হবে তা এখনও নিশ্চিত না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। শেষ মুহূর্তে জমজমাট রংপুর অঞ্চলের ঈদ বাজার। ছেলেদের টেডি শার্টের সাথে ডেনিমের প্যান্ট আর মেয়েদের জর্জেস ড্রেস বিক্রি হচ্ছে দেদারসে। শিশুদের পোশাকে রয়েছে ভিন্নতা। গত বছরের তুলনায় এবার দাম বেশি হলেও মান খারাপ বলছেন ক্রেতারা, যদিও তা মানতে নারাজ বিক্রেতারা। রোজার শেষের দিকে উপচে পড়া ভিড় রংপুর মহানগরীর বিপণী বিতানগুলোতে। সব থেকে বেশি ভিড় শিশুদের দোকানে। অভিভাবকরা বলছেন রকম ও ধরনের অভাব না থাকলেও দাম চড়া। শার্ট কিনেছি, তারপর প্যান্ট কিনেছি, আমি চুড়ি কিনছি, লিপস্টিক কিনছি। দাম অত্যাধিক বেশি, যদি আর একটু দাম কম হইতো তাহলে আমাদের জন্য হয়তো ঈদটা অনেক ভালো হইতো। ছোটদের জর্জের ছোট দুটোই, পাশাপাশি আবার স্কার্ট যাচ্ছে। রেঞ্জ আমাদের খুব একদম কম প্রাইসের মধ্যে আছে, 850 থেকে 1200-র মধ্যেই আছে। মেয়েদের পছন্দের শীর্ষে জর্জেট কাপড়ের পোশাক, বাহারি ডিজাইন, নানা ধরনের জামা, পায়জামা, জিন্স, টি শার্টও বিক্রি হচ্ছে দেদারছে। ছেলেদের বেশি বিক্রি হচ্ছে শার্ট প্যান্ট। এসব পোশাকের দাম ও মান নিয়ে অনেক অভিযোগ ক্রেতাদের, যদিও বিক্রেতারা মানতে নারাজ। দামটা একটু তুলনামূলক বেশি, গতবারের থেকে দামটা একটু বেশি, সে তুলনায় কাপড়টা অত ভালো মনে হচ্ছে না। যে জিনিসটার দাম 2000 টাকায় নেওয়া সম্ভব, ওরা ওখানে 3000 টাকা 4000 টাকা দাম পাচ্ছে। কারো সুতি কাপড় চয়েস, যারও নতুন কাপড় চয়েস, ট্রেন্ডি কাপড়, সুতি কাপড়, ব্র্যান্ডের কাপড়। জর্জেট টাইপের কিছু চাহিদা বেশি, বুঝছেন না? আর এদিকে কিছু আছে ফ্যান্সি টাইপের কিছু রেডিমেড জামা, এগুলোই বেশি চলছে। বাঙালির চিরায়ত ঐতিহ্য ও আবেগের প্রতীক শাড়ির প্রতি নারীর টান এবারও বেশি। দেশি সুতির পাশাপাশি জামদানি, সিল্ক শাড়ি নারীদের পছন্দের শীর্ষে। পুরুষের আবেগের পাঞ্জাবির ডিজাইন ও রকমের অন্ত নেই, তবে পপকর্ন ফেব্রিক্সের পাঞ্জাবির কদর একটুখানি বেশি। সুতি শাড়ি নিয়েছি, সুতি শাড়ির দাম মোটামুটি আগের মতোই আছে, অতটা বাড়েনি। পাঞ্জাবির দাম গত বছরের তুলনায় এবার সামান্য একটু বেশি। পপকর্ন টাইপের একটা ফ্যাব্রিক্স পাচ্ছি, ফ্যাব্রিক্সের একটু গুণাগুণটা একটু ভিন্ন টাইপের আর কি, একটু শাইনিং এর মধ্যে। 500, 850, 900, 1000, 1500, 1400, এর 1500-র উপরে কম পাঞ্জাবি আমাদের এখানে নাই। দেশি শাড়ি বিক্রি বেশি হচ্ছে, যেমন মায়ের, শাশুড়ির, দাদি, নানির, এগুলো শাড়ি আমার এখানে বেশি। নগরীর অভিজাত ব্র্যান্ডের দোকানগুলোতে পোশাক ও প্রসাধনী পণ্যে বিদেশি নাম ব্যবহার করা হলেও কোনো কাগজ দেখাতে পারছে না বেশিরভাগ প্রতিষ্ঠান। এরই মধ্যে নিশাদ বেনারসি, রয়্যালটি, টপ 10 ও ভিনটেজ ওয়ার্ল্ডকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারা আমাদেরকে এলসির একটা পেপার তারা দেখাতে পেরেছেন, কিন্তু এখানে ঘোষণাটা যিনি আমদানি করেছেন এবং যে দেশ থেকে আমদানি করেছেন এবং মূল্যটা উল্লেখ করে প্রতিটা শাড়ির গায়ে তিনি একটা ঘোষণা দিয়ে দিবেন। আমরা 4টি প্রতিষ্ঠানে 1,50,000 টাকা অর্থদণ্ড করেছি, অভিযান অব্যাহত থাকে। বেচা বিক্রি এবং পরিবেশ নিয়ে বেশ সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। ঈদযাত্রার দ্বিতীয় দিনে মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমির হোসেন স্মিথ। যানবাহনের চাপ কেমন দেখছেন? বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আছে কিনা? দেবাশিস আগে ঠিকই বলেছেন যে ঈদে ঘরমুখী মানুষের যে যাত্রা, সেই যাত্রা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে আজ দ্বিতীয় দিন বন্ধের। সে কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগের যে তুলনায় 3 থেকে 4 গুণেরও বেশি কিন্তু যানবাহনের চলাচলে আমরা দেখতে পাচ্ছি, যে কারণে কিন্তু প্রতি সেকেন্ডেই কিন্তু এখানে যানবাহন চলাচল করছে এবং একই সাথে কিন্তু আবার ঢাকামুখী অনেক যানবাহন ফিরে আসছে। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এতটাই ব্যস্ত যে এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোনো লেন দিয়ে যা সাধারণ মানুষ যে পারাপার হবে সেই ধরনের কোনো অবস্থা নেই। অর্থাৎ এত যানবাহনের চাপ। আর যাত্রী পরিবহন এবং ভাড়ার বিষয়ে যদি বলেছেন, তারা কিন্তু আগের তুলনায় থেকে কিছুটা ভাড়া বাড়তি নিচ্ছেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন। তবে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট বিভিন্ন বাস স্টেশনগুলোতে কিন্তু তারা অভিযান চালাচ্ছেন। যারাই বর্ধিত ভাড়া নেওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে। তবে আসলে দীর্ঘক্ষণ আসলে ভ্রাম্যমাণ আদালত থাকে না, যে কারণে যখনই ভ্রাম্যমাণ আদালত চলে যাচ্ছে তখন কিন্তু তারা আবার ভাড়া বাড়তি নিচ্ছেন। অর্থাৎ ঈদকে সামনে রেখে কিছু বাড়তি ভাড়া নিবে, এটি যাত্রীরা অনেকটা মেনে নিয়েছেন। তারা কোনো ঈদ যাত্রা
যাত্রা অনেকটা স্বস্তির হচ্ছে, কারণ কোথাও কোনো যানজট হচ্ছে না, স্বাভাবিকভাবে তারা পরিবহন পেয়ে যাচ্ছেন, যে কারণে অনেকটা স্বস্তির ঈদ যাত্রায় বলা চলে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। দেবাশিস, ধন্যবাদ স্মিথ যুক্ত হবার জন্য। চাঁদপুরের সড়ক দুর্ঘটনায় খালে ছিটকে পড়ে বিস্ফোরণে পুড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। ভোর রাতে কচুয়া উপজেলার সাজির পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকামুখী আল আরাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে পড়ে যায়। এ সময় আগুন ধরে পুড়ে যায় পুরো বাসটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে বাসটি উদ্ধার করে। প্রাথমিক ধারণা, খালে পড়ে যাওয়ার পর তেলের ট্যাঙ্ক বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যায়, তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।